অনেক কাল আগে নীলগিরি নামক এক বিশাল ও সমৃদ্ধশালী সাম্রাজ্যে ভৈরব সিংহ নামক এক অত্যন্ত নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের রাজা রাজত্ব করত। সেই রাজা তার প্রজাদের সুখশান্তির তোয়াক্কা না করে তাদের ওপর পাহাড় সম করের বোঝা চাপিয়ে দিত। সামান্য কোনো ভুল বা অবাধ্যতা দেখা দিলে সে প্রজাদের উপর অমানুষিক এবং কঠোর শাস্তি প্রয়োগ করত, এবং তার একমাত্র নেশাই ছিল নিজের রাজকোষকে সোনা দানা ও মণিমুক্তায় কানায় কানায় পূর্ণ করে রাখা। তার রাজদরবারে ন্যায় বিচারের কোনো চিহ্ন ছিল না, বরং সেখানে সব সময় এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ বিরাজ করত। সাধারণ মানুষ রাজার নাম শুনলেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করত। সেই একই সাম্রাজ্যের এক প্রত্যন্ত ও অবহেলিত গ্রামে আরিফ, বিক্রম এবং শওকাত নামে ৩ বন্ধু বাস করত। গ্রামের সাধারণ মানুষ তাদের ধূর্ত জাদুকর বা ঠগ বলে জানত, কারণ তারা তাদের প্রখর বুদ্ধি আর উপস্থিত মস্তিষ্কের কারসাজি দিয়ে খুব সহজেই অন্যদের বোকা বানিয়ে দিতে পারত। তবে তাদের একটা বিশেষ গুণ সবাই আড়ালে প্রশংসা করত। তারা কখনো কোনো অভাবী বা অসহায় মানুষের বিন্দুমাত্র ক্ষতি করত না। তারা সবসময় কেবল ধনিক শ্রেণী বা অত্যাচারী শাসক গোষ্ঠীকেই তাদের বুদ্ধির জালে আটকাতে ভালোবাসত। এক বছর রাজ্যে ভয়াবহ মন্দা দেখা দিলেও রাজা ভৈরব সিংহ করের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিল। গ্রামের সাধারণ মানুষের ঘরে তখন নিজেদের পেট চালানোর মতো সামান্য অন্নও অবশিষ্ট ছিল না। কিন্তু রাজার নিষ্ঠুর সিপাহীরা দয়াহীনভাবে প্রতিটি ঘর থেকে জোরপূর্বক কর আদায় করছিল। যারা কর দিতে ব্যর্থ হচ্ছিল তাদের কষ্টার্জিত ফসল কেড়ে নেওয়া হচ্ছিল, অথবা তাদের অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হচ্ছিল। যখন এই জুলুম সহ্য শক্তির বাইরে চলে গেল, তখন গোটা গ্রামে এক চাপা হাহাকার ও অসন্তোষ ছড়িয়ে পড়ল। আরিফ একদিন তার বন্ধুদের ডেকে গভীর উদ্বেগের সাথে বলল যে যদি এই অহংকারী রাজাকে এখনই কোনো উচিত শিক্ষা না দেওয়া হয়, তবে সে ভবিষ্যতে আরও বেশি নিষ্ঠুর ও বেপরোয়া হয়ে উঠবে। বিক্রম তার বন্ধুর কথায় সায় দিয়ে মাথা নাড়ল ঠিকই, কিন্তু চিন্তিত স্বরে প্রশ্ন করল যে এত বড় শক্তিশালী ও সশস্ত্র এক রাজার মোকাবিলা তারা সামান্য সাধারণ মানুষ হয়ে কিভাবে করবে। তখন শওকত তার স্বভাবসুলভ রহস্যময় হাসি হেসে বলল যে শক্তি বা অস্ত্র দিয়ে নয়, বরং এই যুদ্ধ জিততে হবে তীক্ষ্ণ বুদ্ধি আর চালবাজি দিয়ে। সেই রাতেই ৩ বন্ধু মিলে এক অভাবনীয় ও নিপুণ পরিকল্পনা তৈরি করল। তারা সিদ্ধান্ত নিল যে রাজার যে বিশাল অহংকার আর সীমাহীন লোভ রয়েছে, সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই তারা তাকে কুপকাত করবে। তারা নিজেদের অনেক দূরের কোনো অজানা দেশ থেকে আসা মায়াবী জাদুকর হিসেবে পরিচয় দেওয়ার ছক কষল এবং রাজদরবারে যাওয়ার জন্য প্রয়োজনীয় ছদ্মবেশ ও সরঞ্জাম গুছিয়ে নিল। কিছুদিন পরেই তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নীলগিরির রাজদরবারে গিয়ে হাজির হল। তারা রাজাকে এই বলে প্রলুব্ধ করল যে তারা মাটির গভীর গভীরে লুকানো এক প্রাচীন ও বিশাল গুপ্তধনের সন্ধান জানে, যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তবে তারা এও জানাল যে সেই রত্নভাণ্ডার উদ্ধার করতে হলে একটি বিশেষ তান্ত্রিক প্রক্রিয়া বা জাদুর অনুষ্ঠান করতে হবে। তারা রাজাকে আরও জানাল যে এই অলৌকিক প্রক্রিয়ার জন্য রাজাকে তার নিজের বর্তমান রাজকোষের সব দরজা তাদের সামনে খুলে দিতে হবে, যাতে তারা সেই সোনার সংস্পর্শে এসে বিশেষ মন্ত্র পাঠ করে মাটির তলার ধনকে উপরে টেনে আনতে পারে। রাজা যেমন ছিল অর্থলোভী, তেমনই ছিল নিজের ক্ষমতার ওপর অতিমাত্রায় বিশ্বাসী ও অহংকারী। তার মনে একবারও সন্দেহের উদয় হল না, কারণ তার ধারণা ছিল যে কারও সাধ্য নেই তার রাজকোষ থেকে একটি মোহরও চুরি করার। সে অবলীলায় তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং গভীর রাতে তাদের রাজকোষের প্রধান কক্ষে নিয়ে যাওয়ার আদেশ দিল। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, তখন কোষাগারের সেই রুদ্ধদ্বার কক্ষে ৩ বন্ধু তাদের সুনিপুণ অভিনয়ের নাটক শুরু করে দিল। বিক্রম সেখানে বসে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে কাল্পনিক ও রহস্যময় মন্ত্র বিড়বিড় করতে লাগল। আরিফ কৌশলে পাহারারত সিপাহীদের বিচিত্র সব রোমাঞ্চকর গল্প শুনিয়ে তাদের অন্যমনস্ক করে রাখল। আর ঠিক সেই সুযোগেই শওকত অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সোনাভর্তি অসংখ্য থলি আগে থেকে তৈরি করে রাখা এক গোপন সুড়ঙ্গ বা গুপ্ত পথ দিয়ে বাইরে পাঠিয়ে দিল। তারা আগে থেকেই রাজপ্রাসাদের বাইরে এক নিরাপদ স্থান ঠিক করে রেখেছিল, যেখানে তাদের এক বিশ্বস্ত সহযোগী ঘোড়া নিয়ে অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর তারা অত্যন্ত গম্ভীর মুখে ঘোষণা করল যে তাদের জাদুকরী তান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে
এবং মাটির তলার আসল গুপ্তধন খুব শীঘ্রই অলৌকিকভাবে সবার সামনে দৃশ্যমান হবে। রাজা আনন্দে আত্মহারা হয়ে এবং নতুন ধনের স্বপ্নে বিভোর হয়ে নিজের শয়নকক্ষে বিশ্রাম নিতে চলে গেল। পরদিন ভোরে যখন রাজকোষের দরজা পুনরায় খোলা হলো, তখন দেখা গেল বহু সিন্দুক একদম শূন্য হয়ে পড়ে আছে। রাজার রাগে ও অপমানে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল এবং চিৎকার করতে লাগল। কিন্তু ততক্ষণে সেই ৩ বন্ধু সাম্রাজ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূরে নিরাপদ আশ্রয়ে পৌঁছে গিয়েছিল। তারা সেই লুণ্ঠিত সোনা নিজেদের জন্য না রেখে গ্রামের সেই সব নিঃস্ব মানুষের মধ্যে বিলিয়ে দিল, যাদের সব কেড়ে নেওয়া হয়েছিল। যাদের ঘরবাড়ি রাজার সিপাহীরা ভেঙে দিয়েছিল, তাদের নতুন করে ঘর বেঁধে দেওয়া হলো। যে কৃষকদের বীজ কেনার সামর্থ্য ছিল না, তাদের হাতে বীজ ও লাঙল তুলে দেওয়া হলো। যখন সাধারণ প্রজারা জানতে পারল যে রাজকোষের সেই সম্পদ আসলে তাদের কল্যাণের জন্যই ফিরে এসেছে, তখন তাদের বুক থেকে রাজার প্রতি সেই পুরনো ভয় ধীরে ধীরে উধাও হতে শুরু করল। মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হল এবং একে অপরের সাথে একতাবদ্ধ হতে থাকল। চারিদিকে রাজার এই চরম বোকামি আর পরাজয়ের গ্লানি ও বদনাম বাতাসের মতো ছড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই রাজার বিশ্বস্ত সভাসদ ও দরবারীরাও তার অযোগ্যতা দেখে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং তার শাসন ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ পর্যন্ত সেই মহাপরাক্রমশালী রাজা, যার কাছে একসময় অফুরন্ত ধনসম্পদ ছিল, সে সম্পূর্ণ নিঃসঙ্গ ও রিক্ত হয়ে পড়ল। সে অনেক বিলম্বে হলেও এই কঠিন সত্যটি উপলব্ধি করতে পারল যে অত্যাচার আর অবিচারের ওপর ভিত্তি করে গড়ে তোলা কোনো সাম্রাজ্যই কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। আর সেই ৩ বন্ধুকে গ্রামের মানুষ এখন আর ঘৃণাভরে ঠগ বলে ডাকত না, বরং তারা মানুষের হৃদয়ে মহানায়ক, বুদ্ধিমান আর সাহসী বীর হিসেবে জায়গা করে নিল, যারা কিনা সামান্য রক্তপাত বা তলোয়ার স্পর্শ না করেই কেবল বুদ্ধির জোরে এক প্রতাপশালী অত্যাচারীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এই কাহিনীর চিরন্তন সত্যটি হল, লোভ ও অহংকার মানুষের পতনের মূল কারণ।